কিশোর কুমার ছিলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসাবে পরিচিত। কিশোর কুমারের জীবনের 4 অদ্ভুত কাহিনী, যা শুনলে আপনারা অবাক হবেন। কিশোর কুমার 4 আগস্ট 4টের সময় জন্মগ্রহণ করেন এবং তিনি বাবা মার চতুর্থ সন্তান। তিনি জীবনে 4টি বিয়ে করেন। অভিনয় জীবনে তিনি 4টে বাংলা ছবিতে অভিনয় করেন। কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়ালাম, উড়িয়া ও উর্দু। এর পাশাপাশি তিনি বেশিরভাগ কাজগুলি মূলত রাহুল দেব বর্মন এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে পরিচালনায় করেছেন। ভারতীয় সঙ্গীত জগতে কিশোর কুমার হলেন এক উজ্জ্বল নক্ষত্র, যার স্ত্রী তার। কেমন ছিল তাদের সাথে তার সম্পর্ক, কেন বা তিনি একের পর এক বিয়ে করেছিলেন, সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন জেনে নেওয়া যাক কিশোর কুমারের সম্পর্কে বিস্তারিত। রাঢ়ী ব্রাহ্মণ বাঙালি পরিবারে বাসস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না, তবে পরিবারের বিভিন্ন সদস্যদের মতে গাঙ্গুলিদের আদি বাসস্থান হিসাবে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, পূর্ববঙ্গের রসিশাল ও মেহারপুর, এই 3টি জায়গার নাম পাওয়া যায়। কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডুয়াতে 1929 সালে 4 আগস্ট এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মকালে তার বাবা তার নাম রেখেছিল আবাস কুমার গাঙ্গুলি। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন উকিল। তার মায়ের নাম ছিল গৌরী দেবী। কুঞ্জলাল বাবু জীবিকার তাগিদে মধ্যপ্রদেশ চলে যান। 4 ভাই বোনের মধ্যে কিশোর কুমার ছিলেন সর্বকনিষ্ঠ। সবার থেকে বড় ছিলেন অশোক কুমার, তারপর সীতা দেবী, তারপর অনুপ কুমার, আর অনুপ কুমারের থেকে 5 বছরের ছোট ছিলেন কিশোর কুমার। কিশোরবাবু শৈশবের কালেই তার বড়দা অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা অশোক কুমার বোম্বেতে হিন্দি চলচ্চিত্র জগতে এক বড় সাফল্য পান। এই সফলতা ছোট্ট কিশোর কুমারের ওপর ব্যাপকভাবে পড়েছিল। ছোটবেলা থেকেই কিশোর কুমার বিখ্যাত গায়ক কুন্দলাল সাইগলের একজন বড় ভক্ত হয়ে উঠেছিলেন। তিনি সাইগলের গানগুলো অনুকরণ করতেন বা নকল করে গাইতেন। এছাড়াও তার বাড়ির লোক তার দাদার অশোক কুমারের বিখ্যাত গান मैं বানকে পাঞ্ছি, এই গানটি বারবার গাইতে বলতেন। অশোক কুমারের সাফল্যের পর কিশোর কুমারের আরেক দাদা অনুপ কুমারও বোম্বেতে হিন্দি জগতে প্রবেশ করেন। এছাড়াও এস.ডি. বর্মনের গানও তিনি ভীষণভাবে পছন্দ করতেন। শোনা যায় তিনি নাকি শচীন কর্তার অনুকরণ করতে বিশেষভাবে পারদর্শী ছিলেন। কিশোর কুমারের অভিনয় খুব একটা পছন্দ ছিল না, তার পছন্দ গান গাওয়া। তবে তার গানের কোনো বাধা ধরা শিক্ষা ছিল না। দাদা অশোক কুমারের ফিল্ম জগতে অনেক পরিচিত থাকার ফলে কিশোর কুমার বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান, তবে সেগুলিতে দর্শকদের মনে সেরকম সাড়া জাগাতে পারেননি। তবে এই চলচ্চিত্রগুলোই তিনি গান গাইবার সুযোগ পেতেন। প্রাথমিক অবস্থায় তিনি কুন্দলাল সাইগলের গানগুলি নকল করে গাইতেন। পরে এস.ডি. বর্মনের পরামর্শে তিনি নিজের গাইবার কায়দা পাল্টান। এমন এক গাইবার কায়দা উদ্ভাবন করেন যা সেই সময় অপর 2 প্রধান গায়ক মোহাম্মদ রফিক এবং মুকেশের থেকে সম্পূর্ণভাবে আলাদা।
তার গানের বৈশিষ্ট্য হলো গলাকে ভেঙে ভেঙে গাওয়া, যা আগে কখনো শোনা যায়নি। তবে এই কায়দা খুবই জনপ্রিয় হয়। 50-এর দশকের শেষ দিকে তিনি একজন প্রতিষ্ঠিত কমেডির নায়ক হিসাবে জনপ্রিয়তা পান। তার অভিনয়ের কায়দা ছিল অন্যদের থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই সময়ের প্রবল জনপ্রিয় ও ক্ষমতাশীল নায়ক হলেন রাজ কাপুর, দেবানন্দ এবং দিলীপ কুমার। এই তিনজন মিলে বলিউড শাসন করছিলেন। তা সত্ত্বেও কিশোর কুমার নিজের এক পৃথক জায়গা করে নিয়েছিলেন। 50-এর দশকের শেষ দিকে তিনি ছিলেন প্রবল ব্যস্ত একজন সফল নায়ক এবং গায়ক। এছাড়াও তিনি গীতিকার, সুরকার ভূমিকায় পালন করেছিলেন। শচীন দেব বর্মন ছাড়াও আর একজন গায়ক যিনি কিশোর কুমারের সঙ্গীত পরিচালনা বুঝতে পেরেছিলেন, তিনি হলেন খুদ খেমচাঁদ প্রকাশ। খেমচাঁদের সুরে দিব্যি চলচ্চিত্রে গান গেয়ে কিশোর কুমার গায়ক হিসাবে নিজের পায়ের মাটি শক্ত করেন। এছাড়া অন্যান্য সুরকার যেমন রাবি এবং দুই বিশিষ্ট গীতিকার মজরু সুলতানপতি ও শৈলেন্দ্র কিশোরের ভক্ত হয়ে ওঠেন। এই সময়ে তার গায়ক হিসাবে অন্যতম চলচ্চিত্রগুলি রয়েছে পেইং গেস্ট 1957 সালে, পেইং গেস্ট 1957 সালে, চলতি কা নাম গাড়ি 1958 সালে, হাফ টিকিট 1962 সালে ইত্যাদি। এইবার আমরা ঢুকব কিশোর কুমারের ব্যক্তিগত জীবনে। 1950 সালে কিশোর কুমার প্রথমবার বিয়ে করেন। রুমা গুহ ঠাকুরদা ছিলেন তার প্রথম স্ত্রী। 1952 সালে এই সংসারে জন্ম হয় অমিত কুমারের। দুই পরিবারের মতামত নিয়েই হয়েছিল বিয়ে। 1958 সালের দিকে কিশোর কুমার আর মধুবালার প্রেমের গুঞ্জন ভেসে বেড়াতে থাকে বাতাসে। তাতে ফাটল ধরল রুমা দেবীর সংসারে। সে বছরই বিবাহ বিচ্ছেদ। অনেকেই বলেন কিশোর কুমার চেয়েছিলেন রুমা দেবী ঘরে থাকুক, সংসার দেখুক, কিন্তু রুমা দেবী চেয়েছিলেন তার অভিনয় জীবন চালিয়ে যেতে। সেটাই নাকি বিবাহ বিচ্ছেদের মূল কারণ। কিন্তু কিশোর কুমার মধুবালার সম্পর্ক ততক্ষণে গাঢ় হতে শুরু করেছিল। এটাও তো এড়িয়ে যাওয়া যাবে না, সে সময়ে রুমা দেবীর পক্ষে কিশোর কুমারের সাথে সম্পর্ক রাখাটা আস্তে আস্তে আরও কঠিন হয়ে ওঠে। রুমা দেবীও যদিও খুব বেশি দেরি করেননি। তিনি অপূর্ব গুহ ঠাকুরকে বিয়ে করেন এবং সিনেমায় অভিনয় চালিয়ে যেতে থাকেন। আমরা সবাই জানি কিশোর কুমারের ছেলে অমিত বাবার মতো গায়ক হয়েছিলেন, যদিও বাবার মতো খ্যাতি তিনি পাননি। রুমা গুহ ঠাকুরের সম্পর্কে এক সাক্ষাতে কিশোর কুমার বলেছিলেন, তিনি খুবই প্রতিভাবান, কিন্তু আমরা দুজন একসাথে থাকতে পারিনি, কারণ আমরা দুজনই জীবনকে দুইভাবে দেখতাম। সে কেয়ার আর কেরিয়ার নিয়ে ভাবত, আমি ভাবতাম সে আমার সংসার গুছিয়ে তুলবে। তাই আমাদের মধ্যে মিল হবে কি করে? আমি খুবই সাদাসিধে গ্রাম্য টাইপের মানুষ। মেয়েদের কেরিয়ার ব্যাপারটা আমার বোঝাগম্য নয়। কিভাবে ঘর তৈরি করতে হয় সেটা স্ত্রীদের প্রধান কাজ হওয়া উচিত আমার মতে। কেরিয়ার আর সংসার গড়ে তোলা একসঙ্গে হয় না, তাই আমাদের আলাদা হয়ে যেতে হয়। কিশোর কুমারের দ্বিতীয় বিয়ে কিশোর কুমার আর মধুবালার সম্পর্ক। 50-এর দশকের শেষের দিকে মধুবালার সঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয় করেন কিশোর কুমার। ছবি পাড়াতেই তাদের মন দেওয়া নেওয়া চলছিল। এ সময় হঠাৎ করে মঞ্চে আসেন দিলীপ কুমার, কিন্তু দিলীপ কুমারের সঙ্গে রোমান্স শেষ হয়ে গেলে খুবই অসহায় হয়ে পড়েন মধুবালা। সে সময় কিশোর কুমারী হয়ে ওঠেন মধুবালার আশ্রয়। পত্রপত্রিকায় লেখা হয়, কিশোরের সঙ্গে মধুবালা নিজেকে জড়িয়েছিলেন স্রেফ দিলীপ কুমারকে শিক্ষা দেওয়ার জন্য, এক ধরনের ঈর্ষা থেকে। 1960 সালে তারা দুজন কোর্টে বিয়ে করেন। এটা দুই পরিবারের কেউই পছন্দ করেনি।
ফলে তারা মুসলিম মতে একবার বিয়ে করেন, পরে হিন্দু মতে একবার বিয়ে করেন। প্রথমটি করতে হয় মধুবালা পরিবারের জন্য, দ্বিতীয়টি করতে হয় কিশোর কুমারের পরিবারের জন্য। মুসলিম মতে বিয়ে করার জন্য কিশোর কুমারের নামও বদলাতে হয়, সেখানে তার নাম রাখা হয় আব্দুল করিম। এত কিছু পরেও কিশোর কুমারের পরিবার মধুবালাকে মেনে নেননি। মধুবালার বিয়ের কিছুদিন পর তার অসুস্থতা বেড়ে যায়। 60-এর দশকের মাঝামাঝি তা খুব খারাপ আকার ধারণ করে। হৃৎপিণ্ডে ফুটো ছিল তার। লন্ডনে গিয়েছিলেন অপারেশন করাতে, কিন্তু বড়দের দেহে এই অপারেশন তখন ইউরোপে কেউই করেননি, তাই ফিরে আসতে হয়। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। সহ্য করতে না পেরে মধুবালা চলে যান মায়ের কাছে। সেখানেই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। কিশোর কুমার অবশ্য মধুবালার সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছেন, বিয়ের আগে থেকেই জানতাম মধুবালা খুব অসুস্থ। আমি কথা দিয়েছিলাম, তাই আমি আমার কথা রেখেছি এবং তাকে বিয়েও করেছি। আমি তখনও জানতাম সে হৃৎপিণ্ডের অসুখেই মারা যাবে। দীর্ঘ 9টি বছর আমি তার পাশে থেকে সেবা করেছি। আমি নিজের চোখে ওর মৃত্যুর মুখোমুখি হতে দেখেছি। নিজে এটার মধ্যে দিয়ে না গেলে কেউ বুঝতে পারবে না কতটা কষ্টকর এই সময়টা। কষ্টে চিৎকার করত সে, কাঁদত। কিভাবে এরকম সক্রিয় মানুষ 9 বছর বিছানায় পড়ে থাকতে পারে? আমি ওর সঙ্গে সবসময় রসিকতা করার চেষ্টা করতাম। ডাক্তাররাও আমাকে এটাই পরামর্শ দিয়েছিলেন। ওর শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত আমি সেই চেষ্টাই করে গেছি। আমি ওর সঙ্গে হেসেছি, কেঁদেছি। 1969 সালে মধুবালা মারা যান। এরপর আসি কিশোর কুমারের তৃতীয় বিয়ে। কিশোর কুমারের তৃতীয় বিয়েও বেশি দিন টেকেনি। এরকম একটা যে বিয়ে হবে সেটাও কেউ ভাবতেও পারেনি। যোগিতা বালির সাথে কিশোর কুমারের বিয়েটা ছিল আকস্মিক। 1976 সালে এই বিয়ে হয়। যোগিতা বালি ছিলেন কিশোর কুমারের থেকে 23 বছরের ছোট। অভিনেতা শাম্বী কাপুরের স্ত্রী গীতা বালির ভাগ্নি ছিলেন যোগিতা বালি। কিভাবে তাদের পরিচয় হয়েছিল, কিভাবে তাদের রোমান্সের রূপ নিল, সেই সম্পর্কে খুবই কম কথাই শোনা যায়। তবে বয়সের একটা বিরাট ব্যবধান ছিল। এই ব্যবধানই তাদেরকে একসঙ্গে বেশি দিন থাকতে দেয়নি। বিয়ের 2 বছরের মাথায় বিয়ে ভেঙে যায়। এখানে বলা দরকার, বহু পরে এক সাক্ষাতে তিনি বলেছিলেন যোগিতা বালি এই বিয়েটাকে গুরুত্ব নেননি। খুব কম সময়ের মধ্যেই অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়েন। কিশোর কুমারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটার পরই যোগিতা বালি বিয়ে করেন মিঠুন চক্রবর্তীকে। এরপর কিশোর কুমার মিঠুন চক্রবর্তীর অভিনীত কোনো ছবিতেই গান গাইতেন না। ফলে মিঠুন চক্রবর্তীর সুপারহিট ছবিগুলোর বাপ্পি লাহিড়ীর কণ্ঠ দেওয়ার সুযোগ পান এবং সুরকার ও গায়ক হিসাবে বলিউডের উচ্চস্থান লাভ করেন। এরপর আসি চতুর্থ বিয়ে। এই বিয়ে ছিল কিশোর কুমারের শেষ বিয়ে। কন্যা ছিলেন লীনা চন্দ্রভারকার। তিনিও ছিলেন অভিনয় শিল্পী। তৃতীয় বিয়ের মতোই চতুর্থ বিয়েতেও কন্যা ছিলেন বরের চেয়ে অনেক ছোট। দুইজনের মধ্যে বয়সের পার্থক্য ছিল 21 বছর। লীনা দেবীর আগেরও একটা বিয়ে ছিল। তার বিয়ে হয়েছিল সিদ্ধার্থ বেন্দাকারের সঙ্গে। তাদের পরিবার ছিল রাজনীতির মাঠে শক্তিশালী। সিদ্ধার্থ ছিলেন কিশোর কুমারের ভক্ত। একবার লোনাভালায় যাওয়ার পর কিশোর কুমারকে দেখেছিলেন তারা। কিশোর কুমারের সঙ্গ ছিলেন তার তৃতীয় স্ত্রী যোগিতা বালি। সিদ্ধার্থবাবু লীনা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন, যদি কিশোর কুমার তোমাকে বিয়ের প্রস্তাব পাঠায় তখন তুমি কি বিয়ে করবে?
লীনা দেবী বলেছিলেন কখনো না। বিয়ের কয়েকদিনের মধ্যেই সিদ্ধার্থ এক দুর্ঘটনায় মারা যান। ফলে লীনা তখন একবারই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। লীনার কাছে ডাজিলের কথা শুনে খুবই কষ্ট পান কিশোর কুমার এবং তিনি হৃদয় থেকেই লীনা দেবীকে বিয়ের প্রস্তাব দেন। সাই ছিল তাতে, কিন্তু লীনা দেবীর পরিবার একবারই কিশোর কুমারকে জামাই হিসাবে দেখতে চাননি। কি করে তারা মেয়েকে এমন এক পুরুষের সঙ্গে বিয়ে দেবেন যিনি এর আগে 3 বার বিয়ে করেছেন এবং বয়সের তারতম্য 21 বছর। এক সাক্ষাৎকারে লীনা দেবী বলেছিলেন, একদিন কিশোর কুমারের গাড়ি চালক আব্দুল আমাদের বাড়ি এসে আমাকে কিশোর কুমারের ফোন নাম্বার দিয়ে বলল তাকে ফোন করতে। আমি ফোন করতেই কিশোর কুমার বলে উঠলেন, লীনা, তোমার কণ্ঠ শোনার জন্যই বসে আছি। লীনা দেবী বলেছিলেন, প্রতিদিন সকালে তিনি আমায় ফোন করতেন এবং কোনো ভঙ্গিমা না করেই তিনি কথা বলতে শুরু করতেন। তার কথা শুনে আমার বিষণ্ণতা ধীরে ধীরে কেটে যেতে লাগলো। আবারও হাসতে শুরু করলাম আমি। সেটা আমার বাবার চোখে পড়ল। আমি শুরুতেই তার প্রেমে পড়িনি, কিন্তু বুঝতে পারলাম তিনি পাশে থাকলে আমি নিজেকে নিরাপদ অনুভব করি। তিনি মদ খেতেন না, কিন্তু তার স্ত্রী যে কাজ করুক সেটা তিনি চাইতেন না। আমি তার মধ্যেকার শিশুটিকে পছন্দ করতাম। সে বৃষ্টি ভালোবাসত, সে প্রকৃতি ভালোবাসত। তার পৃথিবীটা ছিল আসলে স্বপ্নের পৃথিবী। একবার তিনি বাজারে গিয়ে দেখলেন মুসুরের ডাল। ঘরে ফিরে এসে বললেন, চলো এক্ষুনি মুসুহুরি চলে যায়। তার এই যাযাবর জীবন আমি পছন্দ করতাম। আমি সেই জীবনের অংশ হয়ে গেলাম। লীনা দেবীর পরিবার না মানলেও কিশোর কুমার হার মেনে নেননি। নিজে এসেছেন লীনা দেবীর পরিবারের সঙ্গে কথা বলতে, অনুমতি নেওয়ার জন্য যা যা করা দরকার সব করেছেন। এমনকি তাদেরকে গানও শুনিয়েছেন। এক সময় সেই নাটা কি করে যে হ্যাঁ হয়ে গেল সেটা তারাও টের পাননি। 1980 সালে বিয়ে হলো এই জুটির এবং অবাক কাণ্ড, তাদের এই বিবাহটা ছিল খুবই শান্তময়। 1987 সালের 13ই অক্টোবর কিশোর কুমারের মৃত্যুর আজ পর্যন্ত তারা খুবই সুখী পরিবারে জীবনযাপন করছিলেন। এ সংসারে সুমিত নামে একটি ছেলে আছে। তো বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।